আচ্ছা বিপ্লব, এই যে কথায় কথায় আমরা অনেক সময় শুনি বা আমরা নিজেরাও বলি যে বাংলাদেশটা বোধহয় পাকিস্তান হয়ে যাচ্ছে, তো এই ক্ষেত্রে একটা অংশ যারা আবার হচ্ছে এটা তীব্র বিরোধিতা করে যে না, বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হচ্ছে না বা এরকম কিছু হইতেছে না, পাকিস্তান হচ্ছে না। তো আসলে কেন বলা হয় যে বাংলাদেশ পাকিস্তান হচ্ছে? এরকম কি কোনো সিমটম দেখা যেতেছে আদৌ? দেখেন, প্রথমত 5 আগস্ট, 5 আগস্টে অনেকেই বলে অভ্যুত্থান হয়েছে, অনেকেই বলে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপট দেখার পর আমরা তো বুঝে গেছি যে বাংলাদেশে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল। 5 আগস্ট একটা পরিকল্পিত হামলার মাধ্যমে সরকার উৎখাত করা হয়েছে। এর পরের বিষয়গুলো আপনি দেখেন, আমরা অনেকেই প্রথমে ভেবেছিলাম হয়তোবা একটা চেঞ্জ আসবে, বাট আফটার 5 আগস্ট আপনি দেখেন বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলা, বিশেষ করে মাজার ভেঙে ফেলা হয়েছে। বাংলাদেশে প্রায় 100-র উপরে মাজারে হামলা হয়েছে। অসংখ্য মাজারের যারা কর্মরত থাকে বা মাজার দেখাশোনার দায়িত্বে থাকে তাদেরকে হত্যা করা হয়েছে। সবশেষ ফরিদপুরে ধর্ম অবমাননার দায় নিয়ে তাকে হত্যা করা হলো, পুড়িয়ে মারা হলো। এরকম আপনার দীপুচন্দ্র দাসকে হত্যা করা হলো, কারণ সে সনাতন ধর্মাবলম্বী, ধর্ম অবমাননার দায়ে। এই ধরনের ঘটনা তো প্রতিনিয়ত বাংলাদেশে ঘটছে। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় বোমা বানাতে গিয়ে হতাহতের শিকার হয়, সেই মাদ্রাসা বোমা বিস্ফোরিত হয়ে উড়ে যায়। এই ধরনের ঘটনা ঘটছে। ইভেন গতকালকের ঘটনা দেখেন, মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় মুসল্লিদেরকে গুলি করা হয়েছে খুলনাতে, ফজরের নামাজের সময়। এরকম চিত্র স্বাধীনতার পর বাংলাদেশে আমরা অ্যাকচুয়ালি দেখিনি। আপনি দেখেন এই ঘটনাগুলা পাকিস্তানে অহরহ ঘটে। শুক্রবার জুম্মার পর জুম্মার নামাজ শেষে হামলা হয়, চলন্ত বাসে হামলা হচ্ছে, ট্রেনে হামলা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের। আচ্ছা, জিহাদ কেন করে মানুষ? মুসলিমরা তো জিহাদের কথা বলে, তাহলে একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে হত্যা করার মাধ্যমে কোন জিহাদ আসলে তারা করে, এটা আমার মাথায় আসছে না, আমি এটা ভেবে পাই না। সুতরাং এই যে ধরনের আপনি বিষয়গুলো দেখছেন, এটা দেখার পর একজন অসুস্থ মানুষ যদি বাকরুদ্ধ না থাকে, কথা বলতে পারে, সেও বলবে যে বাংলাদেশে জঙ্গি হামলা হয়েছিল এবং আমার বিষয়টা হচ্ছে জঙ্গিবাদের উত্থান কিংবা এই ঘটনাগুলো ঘটার একটা প্রেক্ষাপট তো রয়েছে বিভিন্ন ভাবে। এটা শরিয়ার দিকে যাচ্ছে কিংবা সেই আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে যাচ্ছে, এগুলো বলবার অনেক জায়গা আছে। কিন্তু আমরা স্পেসিফিক কেন বলি যে পাকিস্তানের দিকে যাচ্ছে, পাকিস্তান হচ্ছে পাকিস্তানিকরণটা, যেমন জুলাইয়ের পরে আমরা পাকিস্তান সেনাবাহিনী থেকে শুরু করে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমন কোন, এবং আইএসআই এর অনেক নেতৃত্বস্থানীয় লোকজন ক্যান্টনমেন্টে আছে এমন তথ্য আমরা দেখেছি অনলাইনে। তো আমরা যে বলি যে পাকিস্তান হচ্ছে, এটা কি শুধুমাত্র মৌলবাদের উত্থান ঘটা মানেই পাকিস্তান, নাকি পাকিস্তান হওয়ার স্পেশাল কিছু সিমটম আসলে আমরা দেখছি? হ্যাঁ, অবশ্যই সিমটম আছে। একটা উদাহরণ আমি আপনাকে দেই। দেখেন, বেশ কিছুদিন পূর্বে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিল সফরে, এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বলা হয়েছে তাদের মধ্যে একটা দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকে চুক্তি করেছে তারা। কিন্তু আপনি আন্তর্জাতিক আইন দেখেন, ডিপ্লোম্যাটিক বিভিন্ন বিষয় দেখেন, একটা দেশের সাথে আর একটা দেশের এই ধরনের সমঝোতা স্মারকের চুক্তি হয় শুধুমাত্র তাদের ল্যান্ড বর্ডার থাকলে, তাদের মধ্যে যদি ভৌগোলিক সীমারেখা থাকে সেই ক্ষেত্রে সেই চুক্তিটা হয়। কিন্তু বাংলাদেশ পাকিস্তানের থেকে অনেক দূরে, এখানে আপনার ল্যান্ড বর্ডারের বিষয়ে যে চুক্তিগুলোর প্রেক্ষাপট কিংবা সমঝোতা স্মারকের চুক্তি, এটা কেন হলো? এটা আলটিমেটলি হয়েছে আমরা বিভিন্ন মানবতা জেনেছি। এমন একটা এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং যে এমন একটা দেশ আমাদেরকে আসতেছে মাদক বিরোধিতার, মাদক বিরোধী কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় মাদক, এটা শেখাবার জন্য, সন্ত্রাস কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখাবার জন্য পাকিস্তান আসতেছে। যে পাকিস্তানকে আন্তর্জাতিক ভাবে বলা হয় যে জঙ্গি রপ্তানিকারক দেশ, সন্ত্রাসী রপ্তানিকারক দেশ। এখন দেখেন, পৃথিবীতে পাকিস্তান একটা অসভ্য বর্বর রাষ্ট্র, এটা স্বীকৃত। এখন বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচিত মন্ত্রীরা যখন বলে, তারা বলে তারা নির্বাচিত সরকার, বাট আমি সেটা মনে করি না যে বাংলাদেশ পাকিস্তান থেকে শিক্ষা ব্যবস্থা ধার নিতে পারে। পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের জন্য রোল মডেল হতে পারে, অথচ পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা কি সেটা আন্তর্জাতিক বিশ্ব জানে। যেখানে বিভিন্ন দেশ পশ্চিমা দেশগুলোর সাথে তাল মেলাতে চায়, বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশের সাথে তাল মেলাতে চায় যে আমরা ইউরোপের মধ্যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব, আমরা আমাদের চিকিৎসা খাতকে উন্নয়ন করবো, সেখানে বাংলাদেশের স্বাস্থ্য খাত কিভাবে ভেঙে পড়েছে সেটা দেখেছেন। আমের ইস্যুতে কতগুলো শিশু মারা গেল, অথচ এখনো বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই সরকার কিছু করছে না। প্রত্যেকটা সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি প্রত্যেকটা বিষয় যখন আপনি পাকিস্তানকে এক্সাম্পল হিসেবে টেনে আনবেন, তখন আলটিমেটলি আমরা বলতে বাধ্য হবো এবং বাংলাদেশের মানুষ বুঝবে যে আপনি পাকিস্তানের দিকে ধাবিত হচ্ছেন।
প্রত্যেকটা ইউটিউবে পাকিস্তান খুঁজে পায় তারা। এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে বিপ্লব। একটা জিনিস আমি গত 2 দিন আগে দেখলাম যে রাম মন্দির নামে যে মন্দিরটা নির্মাণ করা হচ্ছিল, যেটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে রিসেন্ট, এবং সেই মন্দিরটা যারা তৈরি করতেছিল সেই কমিটি এসে ঘোষণা দিল যে আমরা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, আমরা সাম্প্রদায়িক যে সম্প্রীতি এটার প্রতি শ্রদ্ধাশীল, এই কারণে আমরা মন্দির বানানোটা বন্ধ করলাম, এবং এটার পেছনে আমাদেরকে প্রশাসনিক কিংবা অন্য কোনো ধরনের রাজনৈতিক বা কোনো ধরনের চাপ আমাদের মধ্যে নাই, আমরা এমনিতে এটা বন্ধ করে দিলাম। মানে একটা ধর্মীয় গোষ্ঠী তারা তাদের ধর্ম পালনের জন্য একটা মন্দির বানাচ্ছে, এবং সেই জায়গাটায় কোনো রকম চাপ ছাড়া, যেটা হচ্ছে তাদের একটা অনেক বড়, মানে যত বড় প্রজেক্ট হয় নিশ্চয়ই তাদের তত বড় স্বপ্ন এটা, যে এত বড় একটা আমরা মন্দির বানাবো আমাদের ভগবানদের খুশি করতে। সেই মন্দিরটা তারা বন্ধ করে দিল এবং তারা বললো যে কোথাও চাপ নাই। আসলে এটা কি সম্ভব পৃথিবীতে? এটা দেখেন, স্বাধীনতার পর বাংলাদেশ সংখ্যালঘু সম্প্রদায় কিভাবে ক্রমাগত কমেছে সেটা তো আপনারা দেখেছেন, এবং এদের ম্যাক্সিমাম ভারতে আশ্রয় নিয়েছে। এটা আমরা ওপেন সিক্রেট। তো এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুরা কোনোভাবে নিরাপদ না। আপনি 2001 থেকে 2005 দেখেন, বিএনপির শাসনামলে পূর্ণিমা রানী শীলের কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। সুতরাং 2001 থেকে 2005 বিএনপি জামায়াত জোট যেইভাবে সংখ্যালঘু নির্যাতন করেছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন একটা কিছু করতে গেলে সেটা আলটিমেটলি ফেসবুকে চলে আসে, আমরা ভিডিও কোনো না কোনো ভাবে দেখতে পাই। এখন যদি সেই রামের মূর্তি ভেঙে ফেলা হয় কিংবা মৌলবাদীরা সেখানে গিয়ে আক্রমণ করে, এটা একটা ডিপ্লোম্যাটিক ব্যাপার হয়ে দাঁড়াবে। পাশাপাশি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন অর্গানাইজিং যে সংগঠনগুলো আছে তারা প্রতিবাদ জানাবে, বাংলাদেশেও একটা মানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই ধরনের একটা প্রভাব পড়বে সরকারের উপর। আলটিমেটলি টেকনিক্যালি তারা যেই সম্প্রদায় বা যেই সংগঠন সেই মূর্তি বানানোর জন্য উদ্যোগ নিয়েছিল তাদের অর্থায়ন সম্পূর্ণ, এখানে কিন্তু সরকারের অর্থায়ন ছিল না, কারো কোনো ফান্ডিং ছিল না, এটা তাদের ফান্ডিং বানানো হচ্ছিল। ব্যক্তিগত জায়গায় যারা ফান্ডিং দিয়েছে এবং যারা সেখানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছিল তাদেরকে ডেকে নিয়ে রাতে আই থিঙ্ক, আমি শিওর এটা মানে আমার যেটা মনে হচ্ছে, তারা বলে দিয়েছে এটা করা যাবে না, বাংলাদেশের রেডিকালিস্ট আছে তারা এই ধরনের ঝামেলা করতে পারে। বিএনপি সরকার তো আলটিমেটলি মৌলবাদীদের আশ্রয় দিয়েছে। আপনি দেখেন তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সকল মৌলবাদী নেতাদের সাথে সাক্ষাৎ করেছে। হারুন ইজাহারের মতো, হারুন ইজাহার যে কিনা স্বীকৃত লস্করে এবার জঙ্গি, যে খুব আনন্দ নিয়ে জেল থেকে বের হয়ে বলছে, জেলখানে আমাদের প্রত্যেকে এক একদিন জিজ্ঞাসা করছে আজকে কোন কারে মারা হবে, আজকে কোন ব্লগার মরবে। মানে ভাবা যায় একটা মানুষের মানে এই চরিত্র। দেখেন, বিএনপি কথাই বলে তারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা সাম্প্রদায়িকতা ধারণ করে, তারা আপনার প্রগতিশীল মুক্ত চিন্তার মানুষদেরকে সম্মান শ্রদ্ধা করে, কিন্তু আলটিমেটলি আপনি দেখেন তো 5 আগস্টের পর, 5 আগস্ট বাদ দেন, বিএনপি সরকার গঠনের পর কয়জন ব্লগারের সাথে তারেক রহমান সাক্ষাৎ করেছে যারা বাংলাদেশে এখনো আছে? প্রত্যেকটা মৌলবাদী জঙ্গি জিহাদি মানসিকতা ধারণ করে এই ধরনের নেতাদের সাথে সাক্ষাৎ করেছে, মামুনুল হকের সাথে সাক্ষাৎ করেছে। এটা কি আসলে তারেক কি এটা করতে বাধ্য না? আসলে ওর মুসলেকাটাই কি এরকম না? হ্যাঁ, বলতে যে আমি ক্ষমতায় আসবো, এইগুলা মানবো, এইগুলা মেনে চলবো, আমেরিকার এটা মানবো, পাকিস্তানের এটা মানবো, তুরস্কের এটা মানবো, হেফাজতের এটা মানবো, হিজবুতের এটা মানবো। ও তো চুক্তিপত্র স্বাক্ষর করেই তো আসছে ক্ষমতায়। ওর কাছে প্রত্যাশা আসলে কি থাকতে পারে? আলটিমেটলি আমাদের তো প্রত্যাশা কিছু নাই, কারণ আমরা সেটা জানি। এখন বাংলাদেশের মাস পিপলের একটা প্রত্যাশা ছিল, উনি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে হয়তো বা প্রত্যেকটা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তিনি নিরাপদ ভূমি বানাবেন বাংলাদেশটাকে, বাট আমরা যেটা দেখতে পাচ্ছি সেভাবে আসলে ওইভাবে তিনি কিছু করতে পারছেন না। মুসলেকার যে ব্যাপারটা বললেন, দেখেন পশ্চিমারা কিন্তু এই মৌলবাদীদেরকে আগে সামনে এগিয়ে দেয়, এদের উত্থান হয়, এরপর এই পশ্চিমারা কিন্তু মৌলবাদীদেরকে কচুকাটা করে। ইতিহাসগুলো আপনি খেয়াল করেন, প্রত্যেকটা দেশে মৌলবাদের উত্থান ঘটেছে, আবার সেই মৌলবাদকে পশ্চিমারা কচুকাটা করেছে। কচুকাটা করতে গিয়ে মূলত রাষ্ট্রটাকেই সে তার দখলে। হ্যাঁ, 100%। এবং বাংলাদেশ তো আসলে সাউথ এশিয়ার একটা গুরুত্বপূর্ণ পজিশনে আছে। তো এটা দখল করার চেষ্টা তো সেই 71-এর আগে থেকে করতেছে আমেরিকা। হ্যাঁ, 71-এর পর বঙ্গবন্ধুর কাছে বারবার করছে সেন্ট মার্টিনের জন্য, বঙ্গবন্ধু এটা অস্বীকার করছে দিতে, শেখ হাসিনার কাছে করছে বারবার, সেটা অস্বীকার করা হয়েছে। কিন্তু মজার ব্যাপারটা কি, এই যে আমরা পাকিস্তান হয়ে যাচ্ছে বাংলাদেশ, এই ব্যাপারটাকে আমরা মানে 100টা অন্তত লজিক দিয়ে বলতে পারবো কেন আমরা এই দাবিটা করি, এই দাবির পেছনে যুক্তি কি। আর ভারত একটা, প্রথমত হচ্ছে কি, যখন আমি প্রসঙ্গ পাকিস্তানের সঙ্গে আমার 71, আমার জন্ম থেকে শত্রুতা আছে। পাকিস্তানকে আমি 100টা গালি দিতে পারবো লিগ্যাল গ্রাউন্ডে আমার ইতিহাসের কারণে। কিন্তু পাকিস্তান পন্থী যারা বাংলাদেশের রাজাকারের বাচ্চা, তাদের একটা প্রবণতা আছে, যখনই আপনি পাকিস্তানের ব্যাপারে কিছু বলবেন তখনই হচ্ছে কি তারা শুরু করবে ভারতকে টাইনে আনবে সেখানে। এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, কারণ বাংলাদেশের মাটিতে বসে বাংলাদেশকে সরাসরি গালি দেওয়া যায় না, খারাপ দেখা যায়। হ্যাঁ, কেউ একজন বলবে তুই বাংলাদেশ থেকে কেমন বাংলাদেশ গালি দিস, তাহলে বাংলাদেশের যেহেতু জন্মের সময় 71-এর সহযোগী মানে দাইমার কামটা করছিল ভারত,
অতএব সরাসরি বাংলাদেশে গালি না দেওয়া, ভারতের গালি দিলে অন্তত 71-এর জ্বালা কিছুটা আমার কমে। ওদের মধ্যে একটা প্রবণতা কিন্তু কাজ করে, মূল জ্বালাটা কিন্তু 71, আর কিছু না। এখন বিষয় হচ্ছে ভারত একটা সার্বভৌম রাষ্ট্র। আমরা খুব সিম্পল, যেমন একটা কথা শেখ হাসিনার ভীষণ বাজেভাবে কোট করা হয় বারবার। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় তিনি বলেছিলেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত এটা সারা জীবন মনে রাখবে। এই অংশটুকু কাট করা হয়, এর বাইরের কথাটুকু কিন্তু বলা হয় না যে ভারতকে যা দিচ্ছে বলতে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান, বিএনপি জামায়াতের আমলে যে 116টা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তালিকাভুক্ত জঙ্গি সংগঠন তৈরি হয়েছে বাংলাদেশে, যেটা অ্যামনেস্টি ঘোষণা করছিল যে বিএনপি জামাত আমলে 116টা জঙ্গি সংগঠন জন্ম নিয়েছে বাংলাদেশে, এগুলো তো শেখ হাসিনা দমন করছে। তো বাংলাদেশে একটা মৌলবাদী রাষ্ট্র হওয়া থেকে রক্ষা করা কিংবা পাকিস্তান হওয়া থেকে রক্ষা করা, এটা তো ভারতের জন্য ভাই এর চেয়ে বড় প্রাপ্তি হইতে পারে না। যেমন পার্শ্ববর্তী দেশ একটা জঙ্গি রাষ্ট্র হইতেছিল, সেটাকে জঙ্গিবাদের থেকে রক্ষা করছে, তার মানে ভারত রক্ষা পাইছে, ভারতের বর্ডার রক্ষা পাইছে এখানে অনেকটা। অতএব শেখ হাসিনা কিন্তু এই প্রসঙ্গে বলছিল যে ভারতকে যা দিচ্ছে ভারত আজীবন মনে রাখবে, যে ওর দেশে পাশের দেশ একটা জঙ্গি রাষ্ট্র হইতেছিল, আমি সেটাকে নিয়ন্ত্রণ করছি। বিষয় হচ্ছে ভারত, এই ভারতকে আওয়ামী লীগের দালাল বলা হয়, এটা বলা হয়, ওইটা বলা হয়। জুলাইয়ের পর থেকে আমরা দেখছি ভারতের বিরুদ্ধে বিদ্বেষ কিভাবে চলতেছে। ভারতের বিরুদ্ধে এমন কোন ন্যাক্কারজনক অপপ্রচার নাই, মিথ্যাচার নাই, যেমন যে শেখ হাসিনা দেশ বেচা ফেলাইছে। গত 20 মাসে একটা অন্তত বাংলাদেশ থেকে একটা, মানে কি বলবো আমি, মানে ধরেন একটা লাউ শেখ হাসিনা বেচছে, ভারতের কাছে এমন কোনো তথ্যটা দেখাইতে পারেনি। বরং এই জুলাই যোদ্ধাদেরকে আমরা দেখছি বর্ডার পার হয়ে যায় লাউ সিরিয়াল হয়ে এইতে চুরি করে ভারতের, সেই ভিডিও 2 দিন আগে ভাইরাল হয়েছে। বিষয় হচ্ছে ভারত একটা রাষ্ট্র, সে তার নিরাপত্তা দেখবে সবার আগে। পৃথিবীর কোন রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের সঙ্গে স্বার্থহীন বন্ধুত্ব হয় না, এটা সম্ভব না, সে তার সার্বভৌমত্ব আগে দেখবে 100%। তো ভারত যদি মনে করে বাংলাদেশ রাষ্ট্রটা মৌলবাদ মুক্ত থাকে আওয়ামী লীগ আমলে, অতএব আওয়ামী লীগকে আমার সাপোর্ট দেওয়া দরকার, নিজের স্বার্থে, নিজের সার্বভৌমত্বের স্বার্থে ভারত যদি আওয়ামী লীগকে সমর্থন দেয় সেটা কি অন্যায় কিনা? কারণ বাকি যারা রয়েছে তারা তো জামাত, হিজবুত, এই গোষ্ঠী। দেখেন, শেখ হাসিনার যে কথাটা বললেন আপনি, শেখ হাসিনা মূলত ভারতের 7 সিস্টার্স এর নিরাপত্তা দিয়েছিল। উলফার যে নেতাগুলা, জঙ্গিগুলা বাংলাদেশে গ্রেফতার হয়েছিল, এদেরকে গ্রেফতার করে তারপর ভারতের হাতে তুলে দেওয়া। ভারতের বাংলাদেশের মতো যে ঘটনাগুলো ঘটতেছিল, 4,500 সীমান্তবর্তী অঞ্চল এলাকা কিলোমিটার, এটা নিরাপত্তা দেওয়া, অর্থাৎ ভৌগোলিক নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে নাই। এখন আলটিমেটলি ভারতের মানে বাংলাদেশ কিন্তু ভারতের জন্য একটা গলার কাঁটা, না গিলতে পারে না ফালাই দিতে পারে। কারণ ভারত এমন একটা, বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত, ভারতের ঠিক পেটের মধ্যে বলতে পারে না, পাকস্থলী আক্রান্ত হলে কিন্তু ভাই পুরো শরীরে আপনার এটার প্রভাব পড়বে, আক্রান্ত হবে। সুতরাং বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, এটার প্রভাব সবার প্রথম পড়বে পশ্চিমবঙ্গে, আসাম, ত্রিপুরা, মানে 7 সিস্টার্সে পড়বেই। আর 7 সিস্টার্স হচ্ছে ভারতের সব থেকে স্পর্শকাতর জায়গা। 22 কিলোমিটার চৌড়া একটা জায়গা, চিকেন স্লেট যেটাকে বলা হয়, ওইটা কাট করা মানে ভারত 7 সিস্টার্স থেকে আলাদা, এবং এটা চাই চীন কাটুক, এটা চাই পাকিস্তান কাটুক। দেখেন আলটিমেটলি বাংলাদেশের এই জিহাদি সম্প্রদায় মানে জামায়াত ইসলাম, এরা কিন্তু বলে যে 47 মানে 47-এ দেশ ভাগ হয়েছে, কিন্তু 47-এর পর আমরা যে ভাষার জন্য আরেকটা দেশ পাইলাম 71, এটা কিন্তু তারা বলে না। মানে তারা আলটিমেটলি 71-কে অস্বীকার করে। তারা সবসময় বলার চেষ্টা করে ভারত পাকিস্তান ভাগ হয়েছে, মানে বাংলাদেশ যে পাকিস্তান থেকে ভাগ হয়েছে এটা তারা এবং করবেও না। এবং এখন আপনি দেখেন জামাতের আমির কয়েকদিন আগে বলেছে পূর্ব পাকিস্তান, তো এদের মনে তো এটা থাকবেই। আর ভারত বাংলাদেশের প্রশ্নে ভাই আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো কিছু চিন্তা করতে পারবে না, নাই। কারণ আপনি দেখেন, আপনি বিএনপি 4 মাস হলো ক্ষমতায় আসছে, দেখেন আপনি সংখ্যালঘু এই যে সীমান্তবর্তী অঞ্চলে কি হচ্ছে, বিএসএফ বর্ডারের বেড়া দেবে, তাদের সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে, সেটা তাদের সীমান্তে, বাংলাদেশের সীমান্তে দিচ্ছে না। তো সেইখানে পরিকল্পিতভাবে বাংলাদেশের বর্তমান সরকার জিহাদি জঙ্গিদেরকে সীমান্তে পাঠাচ্ছে, সেখানে গিয়ে অশ্লীল স্লোগান দিচ্ছে, সেখানে ভারতের যে জনগণ তাদের যে রোপণ করা বৃক্ষ এগুলা কেটে নিয়ে আসতেছে। ইভেন আমি দেখলাম এখান থেকে বেগুন তুলে আনছে, মানে ভারতের বর্ডারের সীমান্তের ভিতর থেকে বেগুন তুলে আনছে আইনা, মানে সীমান্তে দাঁড়ায় দাঁড়ায়। তোর গরু চুরি করতে হেঁটেও নাহলে লাখ টাকার একটা মাল মানতাম, তুই 10 টাকার বা 5 টাকার দামের একটা বেগুন চুরি করস, এটা লোক ভারত লাগে। তো আলটিমেটলি ভারত উপলব্ধি করতে মানে সক্ষম হয়েছে যে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত তাদের বন্ধু নাই। এখন আওয়ামী লীগের ফিরে আসা, প্রত্যাবর্তন কিংবা তাদের সুসংগঠিত করার জন্য ভারত সহায়তা করবে, এটা খুব সিম্পল। এখানে ভারত আওয়ামী লীগকে ভারতের দালাল বলা হোক, বিজেপির দালাল বলা হোক, দিল্লির দাস বলা হোক, সেটা আমার মনে হয় না কোন ভারতের আসলে এর বাইরে অন্য কোনো স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারত যেমন আমাদেরকে প্রয়োজন, ভারতের যেমন আমাদেরকে প্রয়োজন,
ঠিক এবং একইভাবে আমাদেরকে ভারতের ভারতের দরকার হচ্ছে বাংলাদেশের মৌলবাদ রোধ করতে গেলে হ্যাঁ। যারা ক্ষমতায় থাকবে, যারা তাদের, হ্যাঁ বাংলাদেশটাকে একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবে রাখবে, তাদেরকেই দরকার ভারতের। হ্যাঁ। সো ভারত এই জায়গাটায় ফেয়ার তার জায়গায়।